This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বুদ্ধি খাটিয়ে প্রাণ রক্ষা ট্যাংরার নাবালকের অর্থাৎ দে পরিবারের নাবালকের ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর বয়ান প্রসূনদের ছেলের। পায়েসে মেশানো ঘুমের ওষুধে কিছুই হয়নি তার, শ্বাস আটকে মরার ভান করেছিলাম। কাকা বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা করে। যোগব্যায়াম করেছি আগে, দীর্ঘদিন ধরে যোগব্যায়াম করি, তাই বেশ খানিকক্ষণ শ্বাস আটকে রাখতে পেরেছিলাম। বোন, মা, কাকিমাকে খুন করা হয়। খুনের আগে মা কাকিমা বাধা দিয়েছিল। রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন বা রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে জানিয়েছে ওই নাবালক। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহর সঙ্গে। সুপ্রিয়, যদি আরও একবার এই মুহূর্তে যারা টিভির সামনে বসলেন তাদের জন্য যদি আরও একবার জানানো যায় কি কি বলেছে সেই নাবালক। রাজা, আজ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল তারা এনআরএস হাসপাতালে গিয়েছিল। তার কারণ ওই নাবালক সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে এবং নাবালকের সঙ্গে কমিশনের প্রতিনিধিরা দীর্ঘক্ষণ কথা বলেন এবং তারা যেটা বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছেন, কারণ নাবালক তাদের কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সেই অনুযায়ী ওই নাবালক আগের দিন রাতে পরিবারের সকল সদস্যদের সঙ্গে সেও কিন্তু ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়েছিল, কিন্তু পরের দিন সকালে তার কিন্তু মৃত্যু হয়নি এবং মৃত্যু নিশ্চিত করার জন্য তার কাকা তার মুখে নাকে মুখে বালিশ চাপা দিয়ে তাকে খুন করার চেষ্টা করে এবং তার যে মৃত্যুতে সম্মতি ছিল না, এই যে আত্মহত্যার সিদ্ধান্ত গোটা পরিবার নিয়েছিল সেই সিদ্ধান্তে যে তার সম্মতি ছিল না, সেই কারণে সে নিজেকে বাঁচানোর জন্য সে দম বন্ধ করে রাখে বা নিজের শ্বাস দীর্ঘক্ষণ আটকে রেখে দিয়েছিল। এবং সেক্ষেত্রে ওই নাবালক যেটা কমিশনের প্রতিনিধিদের সামনে দাবি করেছে, সে দীর্ঘদিন ধরে যোগব্যায়াম করে, এমনকি জিম থেকে শুরু করে নানা ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করে, সেই জায়গা থেকে তার এই দীর্ঘক্ষণ শ্বাস আটকে রাখার একটা অভিজ্ঞতা রয়েছে এবং তার কাকা যখন তার মুখে নাকে মুখে বালিশ চাপা দিয়ে তাকে খুন করার চেষ্টা করে সেই সময় ঠিক একই কায়দাতে দীর্ঘক্ষণ শ্বাস আটকে রেখেছিল, তার ফলে তার মৃত্যু হয়নি। কিন্তু বেশ খানিকটা সময় পর তার কাকা যখন মনে করে যে তার মৃত্যু হয়েছে, তার কাকা এবং বাবা তারা যখন ছাদে চলে যায় সেই সময় সে উঠে দোতলায় যখন যায় সেখানে গিয়ে কিন্তু সে দেখতে পায় যে তার মা, কাকিমা এবং তার দিদি তারা মৃত অবস্থাতে বিছানাতে পড়ে রয়েছে এবং ছাদে গিয়ে সে দেখতে পায় যে তার বাবা এবং কাকা তারাও কিন্তু আত্মহত্যার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ কোথাও গিয়ে পরিবারের সকল সদস্য, এমনকি ওই নাবালক আরও যেটা কমিশনের প্রতিনিধিদের জানিয়েছেন যে প্রথমটায় সকল সদস্য একমত হলেও পরবর্তীতে কিন্তু তার মা এবং কাকিমা তারা কিন্তু চায়নি এই আত্মহত্যার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তাদের সম্মতি ছিল না। সুপ্রিয়, তার মানে এই বিপুল ট্রমা, এই মানসিক যন্ত্রণা, এইগুলোর মধ্যে দিয়ে এই পথটা পেরিয়ে রাত্রি 12:52 তাকে বাবা এবং কাকার সঙ্গে গাড়িতে বেরোতে হয়েছিল, তাই তো? একদমই তাই রাজা। এবং সেখানে কিন্তু ওই নাবালক যেটা দাবি করছেন যে সে যখন তার মা এবং কাকিমা এবং তার বোন যারা তার প্রিয়জন তাদেরকে যখন সে মৃত অবস্থাতে দেখে সেই জায়গাতে দাঁড়িয়ে তারও কিন্তু আর বেঁচে থাকার তখন ইচ্ছা নেই এবং তখন যখন তাকে তার বাবা এবং কাকা তাকে আত্মহত্যার বিষয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করে, তাদের সেই সিদ্ধান্তে সেও তখন রাজি হয়ে যায়। অর্থাৎ প্রথমে কিন্তু তার সেই আত্মহত্যার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে রাজি না থাকলেও নিজের মা, কাকিমা এবং বোন তাদেরকে চোখের সামনে মৃত অবস্থাতে দেখার পর তারও কিন্তু আর বেঁচে থাকার ইচ্ছা ছিল না এবং বাবা এবং কাকার সিদ্ধান্তে সেও রাজি হয় এবং তার পরবর্তীতে তারা রাত 12:51 নাগাদ যে গাড়ি নিয়ে বেরোতে আমরা সিসিটিভিতে দেখেছি সেই সঙ্গে সেও বেরিয়ে পড়ে এবং তার পরবর্তীতে তাকে যখন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলেছিলেন তার বাবা এবং কাকা, তাই সেই কথাতেও কিন্তু সে রাজি হয়নি। অর্থাৎ কোথাও গিয়ে তার মনে হয়েছিল যে তার প্রিয়জনরা যখন আর বেঁচে নেই সেখানে সেও আর বেঁচে থাকতে চায় না। সেই কারণে তুমি আমাদের সঙ্গে থাকো। শিশু সুরক্ষা কমিশনকে আজকে এই নাবালক প্রদীপ দে সে কি বলেছে আরো একবার শোনাবো আপনাকে। ও মারা যাবার দুদিন আগে ওর মা, বাবা আর কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কথা হয়েছে, যেখানে যে কথাটা ওকে বলেনি, ওকে বলেছে এটা বড়দের ব্যাপার, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল, কারণ ও বোধহয় বিয়ে করতো, এক্সারসাইজ করতো, সেই জন্যে ওকে মানে ওর মাকে ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে বা ওর মাকে এবং কাকিমাকে, ওকে পারেনি, কারণ ওর গায়ে খুব জোর ছিল, ও রেজিস্ট করেছে। এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগব্যায়াম করতো ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো, তো কাকা ওর মুখের ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি, আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি, এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি, নিয়ে চলে গেল ওখান থেকে, আমাকে ফেলে রেখে চলে গেল, তাই ও বেঁচে গেছিল। ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল সুইসাইড অ্যাটেম্প্ট করবে, সেটা বাড়ি থেকে বেরোয়নি। ও বললো যে একদম ছাদে উঠে গেছিল, বললো যে
মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি। কাকা এবং বাবা জোর করে ওদেরকে মেরেছিল এবং তারপরে ও যখন দেখলো ও বেঁচে আছে, ও ওপরে খুঁজতে গেল, গিয়ে দেখলো যে ওর মা, কাকিমা এবং দিদির পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায়। তারপর ও আরও ওপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে এবং ওকেও কনভিন্স করে ফেলেছে। তো আমি বললাম যে তুমি কেন রাজি হলে? বললো আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে, আমার মা, আমার কাকিমা, আমার বোন, তাদের আমি এত ভালোবাসি, তারা চলে গেছে, আমি আর বেঁচে থেকে কি করব। মানে ওকে একদম ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। শুনলেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন কি বলছেন। তার মানে তার হাতে আর কোনো বিকল্প ছিল না, এটা ওই পুচকেটাও বুঝে গিয়েছিল যখন সে দেখে তার কাকিমা, মা এবং তার বোন সবাই চলে গেছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় ঘোষের সঙ্গে। সুপ্রিয়, দেখো গোটা বাংলার মানুষ, এদের পরিবারে ব্যবসায় কি হয়েছে না হয়েছে এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ, কিন্তু এর বয়স, সে এখনো নাবালক, সে প্রত্যেক বাংলার ঘরে ঘরে এই শিশুটাকে নিয়ে উদ্বেগ আছে বলে আমরা বিশ্বাস করি। ওর কি হবে এখন, ওকে কোথায় নিয়ে যাওয়া হবে, ওর ভবিষ্যৎ কি ঠিক করা হচ্ছে? দেখো, ইতিমধ্যেই আজকে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা যখন ওই নাবালকের সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেন, সেই নাবালক কিন্তু জানিয়েছেন সে আর হাসপাতালে থাকতে চাইছেন না, অর্থাৎ মানসিকভাবে সে আর হাসপাতালে থাকার মতন জায়গাতে নেই। তবে সেক্ষেত্রে তার যারা আত্মীয় পরিজনরা রয়েছেন, কারণ তার বাবা এবং কাকা তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, অর্থাৎ তাকে কোনো আত্মীয় পরিজনের কাছে পাঠানো যায় কিনা বা তাদের আত্মীয় তো রিফিউজ করছে। সুপ্রিয়, এটাই জানতে চাইবো, যেটা দর্শকরা জানতে চাইছেন, যেটা হচ্ছে যে এদের যা এখন গতি প্রকৃতি, তাদের এরা জেল যখন সুস্থ হবেন এদের অ্যারেস্ট করা হবে, সেটা তোমরাই বারবার বলছো যে তাদের অ্যারেস্ট করা হবে, কারণ তারা খুন, আত্মহত্যা সবই তো সেগুলো তো অপরাধের মধ্যে পড়ে। ফলে তারা যখন জেলে চলে যাবেন, যদি তাদের গ্রেফতার করা হয়, তখন এই বাচ্চাটার আরও কি হবে, এটাই এখন বাংলায় সবার উদ্বেগ। রাজা, এই যে আত্মীয় পরিজন যারা রিফিউজ করছেন তাদের সঙ্গেই কিন্তু আজকে কথা বলবেন বলে জানিয়েছেন রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা, যে তাদের অর্থাৎ এই নাবালকের যারা দাদু ঠাকুমা বা দাদু দিদা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন বা কনভিন্স করার চেষ্টা করবেন, এবং তার পরবর্তীতেও তারা যদি রাজি না হন, কোনোভাবেই কিন্তু এই নাবালককে হোমে পাঠাতে চাইছে না রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্যরা। তারা চাইছেন যদি তার আত্মীয় পরিজন বা এই দাদু দিদা বা যারা রয়েছেন তারা যদি রাজি না হন এই নাবালকের দায়িত্ব না নিতে, তবে এমন যদি কোনো পরিবারকে পাওয়া যায় যারা এই এমন কোনো ইচ্ছুক কোনো পরিবারকে পাওয়া যায় যারা ওই নাবালকের দায়িত্ব নেবেন বা তার দেখভাল করবেন, তাকে তাদের কাছে রাখতে চাইবেন, সেক্ষেত্রে সেরকম কোনো পরিবারকে খুঁজে তাদের কাছে প্রয়োজনে ওই নাবালককে পাঠানো হতে পারে, এমন পদক্ষেপও কিন্তু পরবর্তীতে নেওয়া হবে। তবে তার আগে প্রথম পদক্ষেপ হিসাবে ওই নাবালকের দাদু দিদা যারা রয়েছেন, আত্মীয় পরিজন যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কনভিন্স করে ওই নাবালকের যদি তারা দায়িত্ব নিতে চান সেই চেষ্টাই কিন্তু করা হবে। তবে কোনো অবস্থাতেই নাবালককে হোমে পাঠাতে চাইছে না রাজ্যের শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা, অর্থাৎ কোথাও গিয়ে হোমে গেলে ওই নাবালক মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়তে পারেন বা তার মানসিক সুস্থতার কথা মাথায় রেখে সেই আশঙ্কা থাকে। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার খবরটা জানাই। দেখো, এই শিশু কিন্তু যথেষ্ট সচ্ছল পরিবারের, সে ভালোভাবে বড় হয়েছে, যাকে ওয়েল অফ বলা হয়, ওয়েল টু ডু ফ্যামিলি। ফলে তার পক্ষে চট করে একে এরকম মানসিক যন্ত্রণা, এরপর কোনো হোমে গিয়ে তার পক্ষে থাকা কিন্তু আরও মানসিক যন্ত্রণা হতে পারে এবং সেটা আরও বড় ট্রমা হিসেবে দেখা দিতে পারে। সেই আশঙ্কা সম্ভবত করছে শিশু অধিকার রক্ষা কমিশন বা শিশু সুরক্ষা কমিশন। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, খবরটা আপনাদের আরও একবার জানাই। প্রদীপ দে, অর্থাৎ এই দে পরিবারের যে নাবালক, মরার ভান করে প্রাণ রক্ষা ট্যাংরার নাবালকের চাঞ্চল্যকর বয়ান। আজকে শিশু অধিকার রক্ষা কমিশনের প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করতে যান, তখন সেই নাবালক তাদেরকে জানায় যে তার কাকা তাকে মুখে বালিশ চাপা দিয়ে, নাকে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে আসন করত, যোগা করত, তাই তার দীর্ঘক্ষণ শ্বাস আটকে রাখার একটা অনুশীলন ছিল, সেই অনুশীলনকে সে কাজে লাগায় এবং খানিকক্ষণ দম আটকে রাখে এবং মরার ভান করে। তার কাকা যখন কনভিন্স হয়ে যায় সে মারা গেছে, তখন সে উঠে পড়ে সে দোতলায় গিয়ে দেখে যে তার কাকিমা, মা এবং বোন সবাই মারা গেছে। তারপর তার মাথায়, সেই সময় আর মাথায় কাজ করছিল না, কি পরিকল্পনা হয়েছিল, বাবা কাকা কি বলেছিল, বাড়িতে কি অবস্থা ছিল, এগুলো সবিস্তারে সে আজকে শিশু অধিকার রক্ষা কমিশনকে জানিয়েছে। আরও একবার শুনবো শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের ঠিক
কি বলেছে ওই নাবালক? ও মারা যাবার দুদিন আগে ওর মা বাবা আর কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কথা হয়েছে, যেখানে যে কথাটা ওকে বলেনি। ওকে বলেছে এটা বড়দের ব্যাপার, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল, কারণ ও বোধহয় বিয়ে করতো, এক্সারসাইজ করতো, সেই জন্যে ওকে মানে ওর মাকে ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে, বা ওর মাকে এবং কাকিমাকে, ওকে পারেনি, কারণ ওর গায়ে খুব জোর ছিল, ও রেজিস্ট করেছে। এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগব্যায়াম করতো, ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো। তো কাকা ওর মুখের ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি, আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি, এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি, নিয়ে চলে গেল ওখান থেকে, আমাকে ফেলে রেখে চলে গেল। তাই ও বেঁচে গেছিল। ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল সুইসাইড অ্যাটেম্প্ট করবে, সেটা বাড়ি থেকে বেরোয়নি। ও বললো যে একদম ছাদে উঠে গেছিল। বললো যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি, কাকা এবং বাবা জোর করে ওদেরকে মেরেছিল। এবং তারপরে ও যখন দেখলো ও বেঁচে আছে, ও ওপরে খুঁজতে গেল, গিয়ে দেখলো যে ওর মা কাকিমা এবং দিদি পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায়। তারপরে ও আরও উপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে, এবং ওকেও কনভিন্স করে ফেলেছে। তো আমি বললাম যে তুমি কেন রাজি হলে? বললো আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে, আমার মা, আমার কাকিমা, আমার বোন, তাদের আমি এত ভালোবাসি, তারা চলে গেছে, আমি আর বেঁচে থেকে কি করব। মানে ওকে একদম ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। রাজারহাটে বহুতল নির্মাণের সময় বিপত্তি, নির্মাণ কাজের সময় মাটি চাপা পড়লেন দুই শ্রমিক। একজনকে উদ্ধার করলো বিপর্যয় মোকাবিলা দল, অপর শ্রমিককে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আরও একবার জানাই খবরটা আপনাদের। রাজারহাটে বহুতল নির্মাণের সময় বিপত্তি, দুই শ্রমিক তারা কাজ করছিলেন সেখানেই, তারা মাটি চাপা পড়েছেন। একজনকে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার করতে পেরেছে, আর একজনকে উদ্ধার করার চেষ্টা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, ঠিক এখন কি অবস্থা, এদের পরিচয় কি? দেখো রাজাদা, এই মুহূর্তে দুজনকেই উদ্ধার করা গেছে, অর্থাৎ একজন যে নিখোঁজ ছিল অর্থাৎ শ্যাম মণ্ডলকে আগেই উদ্ধার করা গেছে, এবং এই মুহূর্তে ঘটনাস্থলে অভিজিৎ মণ্ডলকে কিন্তু আশঙ্কাজনকভাবে উদ্ধার করে রাজারহাট রেগজওয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মূলত তোমাকে জানিয়ে রাখি যে রাজারহাট ডাঙ্গরপোতায় 211 মেন রোডের পাশে একটি বহুতল আবাসন নির্মাণের প্রকল্পের কাজ চলছিল, এবং সেই সময় মাটি চাপা পড়ে অর্থাৎ নিখোঁজ হয়েছিল এই দুই শ্রমিক, এবং এই দুজনেই কিন্তু ভাঙড়ের বাসিন্দা, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর। এবং এদিন সকাল থেকেই মাটি খোঁড়ার কাজ চলছিল, এবং দুপুর ঠিক 1টা নাগাদ আচমকাই তার পাশের মাটিতে ধস নামে, এবং সেই মাটিতেই কিন্তু চাপা পড়ে যায় এই দুই শ্রমিক। এবং দীর্ঘক্ষণ ধরে বিপর্যয় মোকাবিলা দপ্তর, দমকল বাহিনী এবং রাজারহাট থানার প্রচেষ্টায় কিন্তু এই মুহূর্তে দুজন শ্রমিককেই উদ্ধার করা গেছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক, যার নাম অভিজিৎ মণ্ডল, তাকে কিন্তু রাজারহাট রেগজওয়ানি হাসপাতালে পাঠানো হয়েছে। অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে তিনি মাটি চাপা পড়েছিলেন, সেই কারণে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এছাড়াও শ্যাম মণ্ডল যে রয়েছে তাকে কিন্তু উদ্ধার করা গেছে, তারও চিকিৎসা চলছে এই মুহূর্তে রাজারহাট রেগজওয়ানি হাসপাতালে। আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজারহাটে একটা বহুতল তৈরির সময় বিপত্তি, এবং সেখানে দুই শ্রমিক মাটি চাপা পড়ে যান, দুজনকেই উদ্ধার করা গেছে, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।